মির্জা ফখরুল সাহেবের আব্বা উনি কি ছিলেন? তারপরে আমির খসরু মাহমুদ সাহেবের আব্বা উনি কি ছিলেন? বড় বড় রাজাকারদের তালিকায় তাদের নাম। কারণ আপনারা স্বীকৃত রাজাকার, বুঝছেন? আপনারা ৭১-এর পরে আমরা স্বীকৃত রাজাকার। এটা বাদ দিয়ে ভাই এই কথাটা ঠিক আছে, শুধু বলেন যে মির্জা ফখরুল আওয়ামী লীগ ১০,০০০ রাজাকারের তালিকা দিল, সেখানে ১ নম্বরে থাকলো আওয়ামী লীগ, ২ নম্বরে থাকলো বিএনপি, ৩ নম্বরে জাতীয় পার্টি, আর লাস্ট নম্বরে হলাম আমরা জামাত ইসলামী। ডক্টর হেলালুদ্দিন, আপনার কাছে একটু আসি। আপনারা তো ন্যায়ের পথে থেকে রাজনীতি করার কথা বলছেন, ইসলামের শাসন কায়েম করার কথা বলছেন, তাহলে এই অন্যায়কে নৈতিকভাবে আপনারা কি করে সমর্থন করেন? বুঝলাম যে সেই সময়টা খুব খারাপ ছিল, জুলুমের মধ্যে আপনারা ছিলেন, কিন্তু এই যে ভনিতা, এই যে দ্বিচারিতা, আপনারা লুকিয়ে থেকে সুপ্ত থেকে রাজনীতি করা এবং বলা যে সেই সময় আমাদের কোনো পথ ছিল না, এটা কি আসলে কোনো নীতির মধ্যে পড়ে কিনা? ইসলামে কোন ন্যায় আপনাকে এই পথ দেখাচ্ছে? জি ধন্যবাদ। আমি সাকিব ভাইকে সম্মানের সাথে বলতে চাই যে আপনারা কারেন্ট সিচুয়েশনকে পিছনের দিকে ব্যাক করাইতেছেন, আর যখন ব্যাক করাইবেন তখন কিন্তু টোটালটাই বলা দরকার। এই যে 71 যে ইস্যুটাকে আপনারা টানেন, তো এইটা যখন কথা বলেন তখন তো আপনারা একটু ক্লিয়ার করে বলা দরকার। মির্জা ফখরুল সাহেবের আব্বা উনি কি ছিলেন? তারপরে আমির খসরু মাহমুদ সাহেবের আব্বা উনি কি ছিলেন? বড় বড় রাজাকারদের তালিকায় তাদের নামটা আজকে আসে না, আসে শুধু জামাত ইসলামের নাম। আজকে আব্দুর রহমান বিশ্বাস উনি প্রেসিডেন্ট, কারা বানালেন প্রেসিডেন্ট বলেন তো? তিনি কি ছিলেন? শাহজিউর রহমান তাকে প্রধানমন্ত্রী কে বানাইছিলেন? এগুলো কথা বলে ভাই মাঠে কোনো পানি মানে হালে পানি পাওয়া যাবে না। সাকিব ভাই আজকে বড় বড় কথা বলতেছেন, আন্দোলন সংগ্রাম করছেন। এই 15 বছরে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার সামনে দিয়ে গুলিতে পিছনতে বের হয়ে গেছে, আমি মরার হাত থেকে বেঁচে আসছি। আন্দোলনের কোনো একটা হরতাল হয়েছে, সেই হরতাল আমি পিকেটিং করি নাই, এই পল্টনে মতিঝিলে আমি থাকি নাই, কেউ প্রমাণ দিতে পারবে না। অসংখ্য প্রমাণ আমি এখন আপনাকে মোবাইলে দেব, কতগুলো ভিডিও আছে যে আমি মিছিলে পিকেটিংয়ে করতেছি, আমাকে গুম করা হয়েছে 3 বার, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমি ঈদের দিনে আমি জেলখানায়, আমাকে শবে বরাতের দিন আমাকে রিমান্ড ফেস করতে হয়েছে। না না, সেই জুলুমের কথা স্বীকার করি, আমি প্রশ্নটা যেটা রেখেছিলাম সেই জায়গায় যদি আসি, ভাই আপনার কাছে এগুলো কোনো গুরুত্ব নয়, কোনো প্রমাণ আছে? আমি এই প্রথম রাজনীতি করি আজ 40 বছর, এই প্রথম শুনলাম যে মির্জা ফখরুল ইসলামের আব্বা রাজাকার ছিল। আর বলেন আমাদের খসরু ভাই, কোনো প্রমাণ আপনি আছে? মানে কি আপনি সার্চ দেন, এখন সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, ওনার আব্বার নাম দিয়ে দেন, যে আপনাদের যে বট বাহিনী আছে না, আপনারা তো অনেক কিছু তথ্য এখন এই বট বাহিনী চালাচ্ছে ছাত্র দল। না শুনেন, ছাত্র দল এই বট বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। মুক্তিযোদ্ধা কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি মুক্তিযোদ্ধা। ওনার বাপ কি? এই যে ওনার আব্বাটা কি তাই বলে? উত্থান এটা আপনার ফ্যাব্রিকেটেড, এটা না না কোন কথা বললে আপনি এখন গুগলে সার্চ দেন, ওনার আব্বার নামটা কি আসে? কারণ আপনারা স্বীকৃত রাজাকার, বুঝছেন? আপনারা ৭১-এর পরে আমরা স্বীকৃত রাজাকার। এটা বাদ দিয়ে এই কথাটা ঠিক আছে, শুধু বলেন যে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ ১০,০০০ রাজাকারের তালিকা দিল, সেখানে ১ নম্বরে থাকলো আওয়ামী লীগ, ২ নম্বরে থাকলো বিএনপি, ৩ নম্বরে জাতীয় পার্টি, আর লাস্ট নম্বরে হলাম আমরা জামাত ইসলামী। আচ্ছা আমি প্রশ্ন যদি ফিরে যাই, আমি ন্যায় অন্যায়ের প্রশ্নে এসেছিলাম, একটু ওই জায়গা থেকে যদি একটু বলি। প্রশ্ন আপনি গেছেন, আমি একটু ওনার সাথে কথা বলি। প্রথম বিষয় হচ্ছে যে এটা যুক্তি ওনারই দেওয়ার কথা, কিন্তু এটার প্রথম হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পিতা যদি ওই সময় মুসলিম লীগ করেন, তার মুসলিম লীগের মন্ত্রীও ছিলেন উনি, কিন্তু উনি কিন্তু ছাত্র ইউনিয়ন দিয়ে ওনার রাজনীতি শুরু করেছেন। ওনার কথা তো আমি বলছি না, শেষ করি। আপনি তো ওনার তুলেছেন, না না ওনার আব্বা এত বড় রাজাকার, আর উনি সেগুলো বাদ দিবেন না, আপনি তো নিশ্চয়ই হবেন না পিতার কারণে। আজকে আমি রাজাকার বলেন, আমার কেন দায় নিতে হচ্ছে? সেটা আমি বলছি না। তা আমার শুনেন, আমার জামাত ইসলামকে কেন আপনাকে তো দায়, আমি কথা ইন্টারভেন করেন, আমি শুনি। না না আমার কথা কিন্তু হাইলাল ভাই ইন্টারভেন করছে, যুক্তিটা শেষ করেন। না না আপনার সময় আপনি কথা বলবেন, আমার কথা বলার মধ্যে বলবেন কেন? তথ্য দিচ্ছেন। না না অসত্য তথ্য না, অসত্য তথ্য আপনারাই দিচ্ছেন ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা রাজাকার ছিলেন, সব মুসলিম লীগের যে রাজাকার ছিল তা তো না, কিন্তু জামাত ইসলামের রাজাকার, সব জামাত ইসলাম রাজাকার, জামাত ইসলাম রাজাকার, মুসলিম লীগ মানে তখন তো মুসলিম লীগই ছিল হলো সরকারের পক্ষের লোক, এক নাম্বার দল ছিল মুসলিম লীগ। আগে তো আওয়ামী লীগ, আমার কথা একটু মুসলিম লীগ না, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, কিন্তু মুসলিম লীগ আপনি আমাকে সঞ্চালক সময় দেবেন তো নিয়ে আসলেন ভাই 71 এ কেমন আসলেন সময় দেন? আপনি 71 এ একটু আপনার সমাধান হবে বলেন। আমরা যদি এভাবে কথা বলি তাহলে কোন জায়গায় পৌঁছাতে পারবো না। আমি আনিনি,
আপনি বলেন যে এখনকার উত্তরণ কিভাবে হবে? ঠিক আছে, আমি একটু বলি এখানে, আমাকে একটু বলতে দেন আপনি। সেটা হচ্ছে যে এখানে আপনি বাবার কথাটা নিয়ে এসেছেন, কিন্তু বাবার প্রসঙ্গ এখানে আসেনি। আমি আসছি আপনার কাছে, একটু বলে নিয়ে আমি আসি। বাবার কথা এখানে আসেনি, আপনার সংগঠনের কথা এখানে এসেছে। সুতরাং আপনার বাবার জন্য কেউ আপনাকে এখানে কিছু বলছে না। আমার জন্মই হয় নাই তখন, তাহলে আমরা কেন এই দায় নেব? না, আপনি যেহেতু একই সংগঠনে বিলং করেন, সেই সংগঠনের যে আদর্শ, সেই আদর্শকে আপনি ক্যারি করেন। ওনার আব্বাকে অস্বীকার করতে পারবে উনি? আচ্ছা, আমি আসছি আপনার যেটা বলছেন, প্রেসিডেন্ট আব্দুল রহমান বিশ্বাসকে অস্বীকার করা যাবে? জুনায়েদ স্যারকে আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি যে তথ্যটা প্রথমত দিচ্ছেন, সেই তথ্যটার ক্ষেত্রে গুগল সার্চের কথা বলেছেন, এখানে তথ্যটা আমরা ভেরিফাই করব, বাট একটু নোট করে রাখি এখানে, সেটা যে গুগল সার্চে যদি সার্চ দেন, তাহলে আপনি শেখ মুজিবুর রহমানের সম্পর্কে যে বিবৃতি পাবেন, সেই বিবৃতিতে শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মহানায়ক না, মনে হবে আপনার সারা পৃথিবীরই মহানায়ক। সুতরাং এগুলো তৈরি করা যায়, সেটুকু একটু বলে রাখলাম আর কি। জুনায়েদ স্যারকে আপনার কাছে। ঠিক আছে। আচ্ছা, আমি যে কথাটাকে উনি তুললেন, আমার কথার যে জায়গাটা উনি নিজে একটু ভুলভাবে হয় বুঝেছেন অথবা ভুলভাবে উপস্থাপন করছেন। ৭১ সালের প্রসঙ্গ খুবই জরুরি প্রসঙ্গ, এবং আমাদের যেমন ২৪-এর প্রসঙ্গ খুব জরুরি প্রসঙ্গ। আমাদের ইতিহাস ছাড়া ইতিহাস হচ্ছে বর্তমানের, ইতিহাস অতীতের বিষয় নয়। ইতিহাস যে বর্তমানকে আমাদের ডিরেকশন দেয়, সেটাই ইতিহাস। অতীতের যে ঘটনাবলীগুলি বর্তমানে আমাদেরকে সামনে দিশা দিবে, যেটা আমি স্মরণ করি, সেটাই কিন্তু ইতিহাস। ইতিহাস আর অতীত এক নয় কিন্তু। সো হিস্ট্রি ইজ নট অনলি পাস্ট, মানে পাস্টকে শুধু আপনি ইতিহাস বললে হবে না। পাস্টের যে অংশ আপনাকে আজকে নতুন পথ দেখায়, আপনার প্রয়োজনীয় হয়ে ওঠে, সেটাই ইতিহাস। আমার কথাটা শেষ করি। ১৯৭১ সালের জায়গাটি এই কারণেই গুরুত্বপূর্ণ যে যেটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত। এই রাষ্ট্র, এই দেশ পত্তন হয়েছে ৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে। সেইখানে জামাত একটা রাজনৈতিক ভূমিকা নিয়েছে। সেই ভূমিকা ৭১ সালের মধ্যে দিয়ে যে রাষ্ট্র উত্থান ঘটেছে তার বিপরীতে দাঁড়িয়েছে। এখন এইটার ব্যাপারে জামাতের তো এক্সপ্লেনেশন থাকতে হবে। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। সেই বক্তব্য না থাকলে, যেমন ধরেন এই বক্তব্য যদি আমি না পাই, ব্লার থাকে, তখন আমি একটা পজিশন আমার ব্যাখ্যা দিব। সেই ব্যাখ্যা আমরা এই ৫৪ বছরে দিয়েছি। আমরা বলছি যে তাহলে জামাত ইসলামী ধরেন ব্যাখ্যা দিল না, মানে পলিটিক্যালি সে জামাত ইসলামীর যে কয়জন যদি কেউ অপরাধ করে থাকে, যারা অপরাধ করেছে তারা বিচারের মুখোমুখি হবে, কিন্তু তাই বলে জামাতের সকল সদস্য কি অপরাধ? শেষ করে না, শেষ না, হেলাল ভাই কিন্তু বলছেন আমাকে একটু শেষ করতে হবে। বলছি যে হেলাল ভাই বলছে জামাত যাবে সবাই রাজা। এটা হেলালউদ্দিন, আমরা আপনার কাছে আসব। দুটো জিনিস আপনারা তো এইভাবে কথা বলবে কেন তাহলে? আচ্ছা, আপনি তো বলছেন যে সে প্রশ্ন তুলছেন। আচ্ছা বলেন, আপনি আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি ফৌজদারি অপরাধ করছেন, আর একটা হচ্ছে আপনি পলিটিক্যালি একটা ডিসিশন নিয়েছেন। জামাত ইসলামী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ফলে জামাত ইসলামী এজ এ রাজনৈতিক দল, তার একটা রাজনৈতিক দায় আছে। এটা কিন্তু আপনি একভাবে নেবেন। ফৌজদারি অপরাধ আর রাজনৈতিক দায় এবং দুটো আলাদা জিনিস। রাজনৈতিক দিক থেকে আপনারা ব্যাখ্যা দেননি, যেহেতু এই একই রাজনৈতিক দল আপনি কন্টিনিউ করছেন, আপনাকে এই প্রশ্ন কিন্তু বারবার আমরা চাইবো যে আপনি এটার ব্যাপারে আপনার পজিশনটা কি। এটা হচ্ছে ব্যাপার। আওয়ামী লীগ রাজনৈতিক দায় আছে কিনা, যতক্ষণ দায় থাকবে ততক্ষণ তার কাছে প্রশ্ন চাইতেই থাকবো যে ২৪-এর গণহত্যা আপনি কি করেছেন। এই প্রশ্নের জায়গাটা আপনাকে বিবেচনার মধ্যে দিতে হবে। আপনি যেটা বললেন যে আপনি লড়াই করেছেন, আমি অবশ্যই আপনারাও লড়াই তো বাংলাদেশের মানুষ করেছে। আপনারা অত্যাচারের শিকার হয়েছেন, অনেকেই বিএনপি অত্যাচারের শিকার হয়েছে, আমরাও অত্যাচারের শিকার হয়েছে, আমরা লড়াই করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ গুপ্ত রাজনীতির যে বাস্তবতা সৃষ্টি করেছে অনেকের জন্য, সেইটা যাতে বাংলাদেশের ভবিষ্যতে তৈরি না হয়। এখন ধরেন আজকে যদি এমন অবস্থা হয় যে এই সরকার, কিংবা ধরেন ভবিষ্যতে এমন একটা সরকার, ওই যে দক্ষিণপন্থী সরকার এসে আমাদের জন্য বাংলাদেশের মানে দাঁড়াতেই মাথা উঁচু করে নাক ভাসানোই অসম্ভব করে তোলে, তাহলে তো ওই বাস্তবতাই সৃষ্টি হবে না যে আপনি গুপ্ত রাজনীতিই করবেন যতক্ষণ যে বেঁচে থাকবে। কেউ তো কাউকে দমিয়ে শেষ করে দিতে পারে না। এটা পৃথিবীর ইতিহাসে প্যালেস্টাইনেও এত বড় নির্যাতনের পর কি শেষ করে দিতে পারছে না। সুতরাং ওই জায়গাটা আমরা যাতে মনে রাখি, আমরা বাংলাদেশের নতুন রাষ্ট্র গঠনে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে পারছি কিনা। অপরাধের বিচার, কিন্তু অপরাধের বিচারের পরে রাজনীতিতে আমরা কত বেশি ইনক্লুসিভিটি তৈরি করতে পারছি, তার উপর নির্ভর করবে কত ভালো গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে পারবো, এবং আমরা কিভাবে রাজনৈতিক তর্কের মধ্য দিয়ে সমাজের মানুষের কল্যাণের মধ্য দিয়ে আমরা অ্যাডভান্স করতে পারবো। না হলে আমরা এমন ধরনের বিরোধী থাকবো যার কোনো মীমাংসা নাই।